আজকের ক্লাসটি হচ্ছে অর্থনীতি সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির জন্য আমরা মৌলিক গণিতের জ্যামিতি অধ্যায়ের আজকে 7 নাম্বার ক্লাস করছি। এর মানে ইতিমধ্যে আমরা 6টি ক্লাস করে ফেলেছি। আমার ক্লাসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল ইকোনমিক্স সেন্টার বাই আকমল হোসেন মালিহাটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ক্লাস যখন দেখবে, দেখার সময় ঠিক এই গোল বৃত্তের ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে, সেই ছবিতে যদি কি করো প্রেস করো, তাহলে তোমরা আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করতে পারবে এবং সেখানে তোমরা প্লেলিস্টে অপশনে চলে যাবে। যাওয়ার পর দেখবে সেখানে অধ্যায়ভিত্তিক ক্লাস দেওয়া আছে। ম্যাক্রো ইকোনমিক্সের অনেক ক্লাস দেওয়া আছে, মাইক্রো ইকোনমিক্সের দেওয়া আছে, গাণিতিক অর্থনীতি দেওয়া আছে এবং পরিসংখ্যানেরও কি আছে দেওয়া হচ্ছে। যেগুলো নাই সেগুলো ধারাবাহিকভাবে কি করা হবে, দেওয়া হবে। একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমরা যাতে মাঝখান থেকে যাতে কোনো ক্লাস যাতে না দেখি। আমরা যদি মাঝখান থেকে যদি ক্লাসগুলো দেখি তাহলে অর্থনীতি আমরা আমাদের জন্য কঠিন করে ফেলব। প্রত্যেকটা অধ্যায়ে দেখা শুরু করতে হবে তার প্রথম ক্লাস থেকে ধারাবাহিকভাবে। তার কথা না বলে আমি সরাসরি আজকের ক্লাসে চলে যাচ্ছি। আমার 6 নাম্বার ক্লাস যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে 7 নাম্বার ক্লাস শুরু করছি। 6 নাম্বার ক্লাসে আমরা সরলরেখার সমীকরণ বের করেছিলাম, সেটা হচ্ছে সমান্তর সরলরেখার সমীকরণ। আর আজকে আমরা সরলরেখার সমীকরণ যেটা বের করব সেটা হচ্ছে একটা রেখার উপর লম্ব, অর্থাৎ এমন একটা সরলরেখার সমীকরণ বের করব যেটা হচ্ছে আরেকটা সরলরেখার উপর কি আছে, লম্ব হিসাবে আছে, অর্থাৎ পরস্পর লম্ব সরলরেখার সমীকরণ। এক্ষেত্রে দয়া করে এই সূত্রটা একটু মনে রাখবে। মনে করি একটা সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এইটার এই সরলরেখার উপর লম্ব যে সরলরেখা সেটার সমীকরণ হচ্ছে bx মাইনাস ay প্লাস কে ইকুয়াল টু 0। অর্থাৎ যে এই সরলরেখার উপর যে সরলরেখাটা লম্ব হবে সেটা সমীকরণটা হচ্ছে এক্স এর সহগ এটা হয়ে যাবে কার সহগ, ওয়াই এর সহগ, আর ওয়াই এর সহগ বি হয়ে যাবে এক্স এর সহগ। প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে। যদি এখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ নিচে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর কনস্ট্যান্ট সির জায়গায় কি হবে, কে, এর মানে এখানে যদি 25 থাকে তাহলে এখানে 27 হতে পারে, -8 হতে পারে, +16 হতে পারে। আবারও বলছি, দয়া করে মনে রাখো যে কোনো সরলরেখার উপর লম্ব সেই সরলরেখার সমীকরণটা কত হবে। মনে করি সরলরেখার সমীকরণটা হচ্ছে এক্স প্লাস মাইনাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণটা হচ্ছে bx মাইনাস প্লাস ay প্লাস কে ইকুয়াল টু 0। এর মানে এক্স এর সহগ এটা হয়ে যাবে ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ বিটা হয়ে যাবে এক্স এর সহগ, প্লাসের জায়গায় মাইনাস আসবে অথবা মাইনাসের জায়গায় প্লাস আসবে, কনস্ট্যান্ট সির জায়গায় কে হবে। এখানে মাইনাস প্লাস যাই থাক না কেন এখানে প্লাস কে লিখবো। এরপরে আমরা মান বের করে দেখব কে এর মানটা প্লাস হয়েছে না মাইনাস হয়েছে। তাহলে আমরা লম্ব একটা সরলরেখার উপর লম্ব
সরলরেখার সমীকরণটা আমরা জানলাম। এখন আমরা একটা প্র্যাকটিক্যাল অঙ্ক করি। প্র্যাকটিক্যালে যাই। যে একটা প্রশ্ন দেখো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাকে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে যা 2x - 3y + 7 = 0 এবং 7x + 2y - 38 = 0 এর ছেদবিন্দু দিয়ে যায় এবং 4x - 7y - 15 = 0 রেখার উপর লম্ব। প্রশ্ন পড়ে দেখো কয়টা ইনফরমেশন দেয়া আছে? দুটি ইনফরমেশন দেয়া আছে। এই দুটি ইনফরমেশন, একটা হচ্ছে আমি যে সরলরেখার সমীকরণটা নির্ণয় করব সেটা 2x - 3y + 7y = 0 এবং 7x + 2y - 38 = 0। এই দুইটার ছেদবিন্দু দিয়ে যায়। কি দিয়ে যায়? ছেদবিন্দু দিয়ে যায়। আর পাশাপাশি 4x - 7y - 15 = 0 এই রেখার উপর লম্ব। তাহলে আমরা জানি যে যেহেতু ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে আমাকে ছেদবিন্দুটা কি করতে হবে? বের করতে হবে। অর্থাৎ আমাকে একটু কাজ বাড়িয়ে দিয়েছে। আমাকে যদি কাজটা সহজ করে দিত তাহলে আমাকে প্রশ্নটা এইভাবে দিত যে 5, 6 বিন্দুগামী এবং এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করো। 5, 6 বিন্দুগামী অর্থাৎ -3, 2 বিন্দুগামী এবং এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করো। অর্থাৎ বিন্দুটা আমাকে কি করত? দিয়ে দিত। কিন্তু আমাকে বিন্দুটা দেয় নাই, না দিয়ে আমাকে বলেছে এই দুইটা রেখার কি ছেদবিন্দু। অর্থাৎ আমাকে ওই বিন্দুটা বলছে ছেদবিন্দু, অর্থাৎ ছেদবিন্দুটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। এই ছেদবিন্দু দিয়ে আমার নির্ণয় সরলরেখাটা যাচ্ছে। তাহলে আমি কাজ শুরু করি। আগে আমি ছেদবিন্দুটা কি করি? বার করি। আমি লিখব, দেয়া আছে 2x - 3y + 7 = 0। সুতরাং 2x - 3y = -7 ... কয় নাম্বার? 1 নাম্বার। অর্থাৎ এই সমীকরণটার +7টাকে সমান চিহ্নের ডাইরেক্টলি লিখেছি -7। এরপর আরেকটা কি আছে? 7x + 2y - 38 = 0। সুতরাং 7x + 2y - 38 সমান চিহ্নের ডানে গেলে কত হচ্ছে? 38 ... কয় নাম্বার? 2 নাম্বার। এই দুটো সমীকরণ আমাকে সমাধান করতে হবে। আমরা এর সমাধান যেভাবে পারি আমরা সমাধান করব। সমাধানের বিভিন্ন নিয়ম কি রয়েছে? কেউ x এর সহগ 1 নাম্বার আর 2 নাম্বারের x এর সহগ সমান করতে পারেন। সেক্ষেত্রে এটাকে 7 দ্বারা গুণ করলে 14x হয়ে যাবে, এটাকে 2 দ্বারা গুণ করলে 14x হবে, তারপর 1 থেকে বিয়োগ করব। অথবা আমরা y এর সহগ কি করতে পারি? সমান করতে পারি। এখানে 2 দ্বারা, এখানে 3 দ্বারা গুণ করতে হবে। আবার সহগ সমান না করে আমরা ম্যাট্রিক্স পদ্ধতিতেও কি করতে পারি? সমাধান করতে পারি। এই জন্য আমি কি করেছি? প্রথমে সমীকরণ সমাধানের কয়টা ক্লাস দিয়েছিলাম? 4টি ক্লাস কি করেছিলাম? দিয়েছিলাম। 4টা ক্লাস দিয়েছিলাম। ওই 4টা ক্লাস যদি তোমরা দেখো তাহলে দেখবা সমীকরণগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা আমি আলোচনা করেছি। মিডল ফ্যাক্টরের সমীকরণটা কিভাবে সমাধান করতে হয়, লিনিয়ার ইকুয়েশন একাধিক স্বাধীন চলক থাকলে কিভাবে সমাধান করতে হয় সেটাও আলোচনা করেছি। ম্যাট্রিক্স পদ্ধতি, ক্র্যামারস রুলটা আমি আলোচনা করেছি এবং আমি বলেছিলাম যে একমাত্রিক সমীকরণ, এর মানে যেখানে x এবং y চলকের পাওয়ার কত? 1, x and y চলকের পাওয়ার 1। এই একমাত্রিক সমীকরণের সমাধানটা আমি সাধারণত ম্যাট্রিক্স পদ্ধতিতে ক্র্যামারস রুলে করব। এটাই আমার কাছে সহজ মনে হয়। তোমাদের কাছে যদি অন্য কোনো সিস্টেম যদি ভালো থাকে তোমরা সেভাবেই সমাধান করতে পারো। যেভাবেই সমাধান করে রেজাল্ট একই আসবে। এটাকে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে হলে আমাদের কি লিখতে হবে? ম্যাট্রিক্স আকারে কি করে সাজিয়ে, ম্যাট্রিক্স আকারে
সাজিয়ে ম্যাট্রিক্স আকারে সাজালে এখানে x এর সহগ 2 y এর সহগ -3 2 -3 2 নম্বরে x এর সহগ কত 7 y এর সহগ 2 আশা করি বুঝতে পেরেছো x এর সহগ 2 y এর সহগ -3 2 নম্বরে x এর সহগ 7 y এর সহগ 2 এরপর একটা চিহ্ন দিলাম দিয়ে কোনটা x y সিরিয়ালি যদি ফার্স্ট কলামে x এজন্য x আগে সেকেন্ড কলামে y এজন্য y পরে এক নম্বরের সমান চিহ্নের ডানে কত আছে -7 দুই নম্বরের সমান চিহ্নের ডানে কত আছে 38 এই আমরা কি করলাম ম্যাট্রিক্স আকারে কি করলাম সাজালাম ম্যাট্রিক্স আকারে সাজানোর উপর আমরা এখন বলবো ক্র্যামারস রুলের সমাধান করে পাওয়া যায় CRAMERS ক্র্যামারস রুলের সমাধান করে পাওয়া যায় ক্র্যামারস রুলের সমাধান করে পাওয়া যায় লক্ষ্য করো প্রথমে কার মান বার করছি x এর মান কার মান বার করব x এর মান সেক্ষেত্রে তোমরা দেখো উপরে x এর মান যদি বের করতে চাই এই ফার্স্ট কলামের পরিবর্তে -738 বসবে -738 ঠিক আছে আর দ্বিতীয় কলাম যা আছে কি বসবে তাই -3 2 বসবে আমি আবারও বলছি আমি যদি x এর মান যদি বের করতে চাই তাহলে কি হবে এই ফার্স্ট কলামটা চেঞ্জ হবে x এর জন্য ফার্স্ট কলামটা চেঞ্জ হবে বসবে -738 এবং সেকেন্ড কলাম যা আছে তাই থাকবে আর নিচে মূল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান 2 3 আর 7 কত 2 ঠিক আছে 2 3 7 2 এটা কোথায় বসবে এটা নিচে বসবে 2 3 7 2 এর মানে x এর মান বের করতে মূল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান নিচে বসবে আর উপরে ফার্স্ট কলাম চেঞ্জ করে এইটা বসবে এবং এটা যা আছে তাই থাকবে নির্ণায়ক মান এই খাড়া টান দিলে বলা হয় কি নির্ণায়ক মান এখন আমরা যাই এই -7 আর 2 গুণ দিলে হচ্ছে -14 আমরা জানি নির্ণায়ক মান বের করার সময় ফার্স্ট কলাম গুণ হবে 7 × 14 চিহ্ন মাইনাস যা আছে তাই সেকেন্ড কলাম গুণ হয় চিহ্ন পরিবর্তন হবে মাইনাস হলে প্লাস প্লাস হলে মাইনাস এখানে -3 আর 38 গুণ করেছি কত হয়েছে 3.90 3 8 24 114 মাইনাস হয়েছে এইজন্য প্লাস কত লিখেছি 114 প্লাস 114 কারণ -3 আর 38 গুণ দিলে -114 চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস 114 হয়েছে এরপরে এখানে দেখি 2 দুগুণা কত হয়েছে 4 2 দুগুণা 4 আর -3 আর 7 -21 চিহ্ন পরিবর্তন হয়ে গেল +21 সমান -14 প্লাস 114 হয়ে গেল 100 আর এখানে হচ্ছে 25 সমান কত 4 তাহলে ক্র্যামারস রুলের সমাধান করে আমরা x এর মানটা কত পেয়েছি 4 পেয়েছি 4 পেয়েছি এখন আমরা y এর মানটা বের করব একই নিয়মে আমরা বের করব কার মানটা y এর মানটা আমরা একই নিয়মে বের করব আমি এই জায়গাটা এখন মুছে ফেলছি কার মানটা বের করব y এর মানটা একই নিয়মে আমরা বের করব দেখো y কত হবে ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক মান ওয়াইটা হচ্ছে সেকেন্ড কলামে 2 নম্বরে অর্থাৎ সেকেন্ড কলামটা চেঞ্জ হবে প্রথম কলাম যা আছে তাই 27 এবং সেকেন্ড কলাম চেঞ্জ হয়ে -738 বসবে -738 বসবে নিচে মূল ম্যাট্রিক্সের নির্ণায়ক মান 2 372 যা আছে কি তাই 2 372 এরপরে আসো গুণ দে 38 আর 2 আর 38 গুণ দিলে 76
চিহ্ন যা আছে তাই। প্রথম কলাম গুণ করতে হবে, চিহ্নের পরিবর্তন নাই। এটা 7 7 49 মাইনাস 49 কত হয়ে যাবে? প্লাস 49। কারণ দ্বিতীয় কলাম গুণ হয়ে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস হয়েছে প্লাস। আর নিচে তো আমরা জানি নির্ণায়ক মান কত 25, যেহেতু একবার করেছি এখন আর না করে ডাইরেক্ট 25 লিখে ফেলেছি। এখন 76 আর 19 আমরা যোগ করি, কত হয়েছে? 125। 125 নিচে আছে কত? 25। y এর মানটা কত? 5। অর্থাৎ আমরা দুটো মান পেয়েছি, একটা মান পেয়েছি x এর 4 আর y এর মান পেয়েছি কত? 5। এখন আমরা বলবো অতএব ছেদবিন্দু। আমরা কি লিখব? অতএব ছেদবিন্দু আমরা x1 y1 দিলাম। কি দিলাম? x1 y1 সমান 4 5। অতএব দুটো রেখার ছেদবিন্দু x1 y1 সমান কত? 4 5। এই যে x মানে x1 এর মান যেটা x আকারে বেরিয়েছে 4, y1 যেটা মানে লম্ব অক্ষের মানে কোটি y কত বেরিয়েছে? 5। আমরা ছেদবিন্দুটা পেয়ে গেছি। আমার প্রশ্নে যদি এরকম দেওয়া থাকতো 4 5 বিন্দুগামী রেখাটি, যে রেখার সমীকরণ বের করবো সেটা 4 5 বিন্দুগামী, তাহলে এই যে এত পরিশ্রম করেছি দুটো সমীকরণের ছেদবিন্দু বের করেছি, এটা বের করা লাগতো না। তোমাদেরকে মনে রাখতে হবে প্রশ্নে কিন্তু এইভাবে সরাসরি 4 5 বিন্দুগামী বলতে পারে, আবার নাও বলতে পারে। দুটো রেখার ছেদবিন্দু বললে আমাকে বেশ কাজ করতে হবে, আর 4 5 বিন্দু বললে রেডিমেড অঙ্ক হয়ে যাচ্ছে। এখন আমি লিখব আমার অঙ্ক শেষ পর্যায়ে 4x minus 7y minus 15 equal to 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ। লম্ব রেখার কি সমীকরণ? আমি লিখব 4x minus 7y minus 15 equal to 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ। কারণ আমি যে রেখার সমীকরণ নির্ণয় করব এই রেখাটা এটার উপর লম্ব। তাহলে আমি কি বলেছি? y এর সহগটা চলে আসবে x এর। y এর সহগ কত? -7 চলে আসবে x এর সহগ, মানে -7x। ঠিক আছে? এটার সমীকরণ একটু বলি, একটু ভুল করেছি, সেটা হচ্ছে এই মাইনাস। এই মাইনাস তো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক না? এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এখানে y এর সহগটা আমরা 7 ধরবো। এই 7টা চলে আসবে কার? এই 7টা হয়ে যাবে y এর সহগটা হয়ে যাবে x এর সহগ। তা আমরা এখানে কত ধরবো? y টা 7 ধরবো, কারণ এই মাইনাসটা তো কি হয়ে যাবে? এই প্লাস হয়ে যাবে। ঠিক আছে? জি। আর হ্যাঁ, যে মাইনাসটা প্লাস হয় আর প্লাসটা কি হয়? মাইনাস হয়। তাহলে 7টা হয়ে যাবে কার? এর সহগ, x এর সহগ 7x। আর x এর সহগটা 4, এটা হয়ে যাবে কার সহগ? মানে x এর সহগটা হয়ে যাবে y এর সহগ। তাহলে x এর সহগটা 4, এটা হয়ে যাবে কার? y এর সহগ। আর আবার মাইনাস চিহ্নটা হয়ে যাবে প্লাস 4y, আর প্লাস k ইকুয়াল টু 0। তাই আমি আবারও বলছি, আমার যে সমীকরণটা সেটা কি? একটু সতর্ক থাকতে হবে যে y এর সহগটা হয়ে যাবে x এর সহগ, আর x এর সহগটা হয়ে যাবে y এর সহগ। প্লাস চিহ্নটা হবে মাইনাস, মাইনাস চিহ্নটা হবে প্লাস। অতএব এই মাঝখানের যে মাইনাসটাকে কিন্তু আমি এই y এর সহগ হিসাবে ধরব না। আমি y টার সহগর সংখ্যা মান 7, এটা হয়ে যাবে আবার x এর কি সহগ।
এই যে এটাতে এখানে লিখছি, আর x এর যে সংখ্যা মানটা কত 4, এটা হয়ে যাবে y এর কি সহগ, আর মাঝখানের মাইনাসটা কি হয়ে গেছে প্লাস, আর প্লাস কে ইকুয়াল টু 0। ঠিক আছে, যেহেতু রেখাটি x1 y1 সমান কত 4 5 বিন্দুগামী, 4 5 বিন্দুগামী, যেহেতু রেখাটি 4 5 বিন্দুগামী, কেন 4 5 বিন্দুগামী বললাম, কারণ স্পষ্ট বলেছে যা এইটা ইকুয়াল টু 0 এবং এইটা ইকুয়াল টু 0 এর ছেদবিন্দু দিয়ে যায়, এই দুইটা রেখার ছেদবিন্দু হচ্ছে 4 5, যেটা একটু আগে আমরা বের, সেহেতু বলে, তাহলে যেহেতু 4 5 বিন্দুগামী, অতএব এই রেখাটা 4 এবং 5 দ্বারা কি হবে সিদ্ধ হবে, 4 এবং 5 মান দ্বারা সিদ্ধ হবে, সেহেতু 7 ইন্টু x এর জায়গায় 4 প্লাস 4 ইন্টু y এর জায়গায় কত 5 প্লাস k ইকুয়াল টু 0। এখানে একটা 1 নাম্বার দিই, 1 নাম্বার দিই, 1 নাম্বার না, ওখানে 1 2 দিচ্ছি, এখানে 3 নাম্বার হবে, ম্যাট্রিক্স সমীকরণে দিয়েছিলাম নাম্বার। ঠিক আছে, और 4 7 28 প্লাস 4 5 20 প্লাস k ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা এক কাজ করি, একটু মুছি, তাহলে 28 আর 20 এ কত 48, 48 প্লাস k ইকুয়াল টু 0, সুতরাং k ইকুয়াল টু -48। এখন লিখব k এর মান 3 নঙে বসিয়ে সরলরেখার সমীকরণ পাওয়া যায়, k এর মান কোথায় বসিয়ে 3 নঙে বসিয়ে সরলরেখার সমীকরণ কি পাওয়া যায়, সেটা হচ্ছে 4x না 7x, ভুল লিখেছি, কয় নঙে 3 নঙে বসিয়ে, 3 নং 7x প্লাস 4y প্লাস k, k এর মান -48, তাহলে এই k এর মানটা মাইনাসের কারণে প্লাসটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল, এটার কারণে কত 48 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার 4x - 7y - 15 ইকুয়াল টু 0 এই রেখার উপর লম্ব রেখার কি সমীকরণ, যেটা এই দুটো রেখার ছেদবিন্দু দিয়ে যায়, মানে 4 5 বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা লম্ব রেখার সমীকরণটা নির্ণয় করেছি, গত ক্লাসে আমরা নির্ণয় করেছিলাম সমান্তরাল রেখার সমীকরণ, আজকে আমরা লম্ব রেখার কি করলাম সমীকরণ নির্ণয় করলাম। এখন আমি একটু মার্কেট মডেল নিয়ে একটু আলোচনা করব। কি নিয়ে? মার্কেট মডেল নিয়ে একটু আলোচনা করব, মানে এই যে আমরা সরলরেখার সমীকরণটা কি করেছি বের করেছি, সেটার একটু অর্থনৈতিক প্রয়োগ নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ আমি চাহিদা রেখার সমীকরণ বের করব, আমি যোগান রেখার সমীকরণ বের করব। আমি যেহেতু সরলরেখার সমীকরণ বের করতে পেরেছি, তাহলে অবশ্যই আমি চাহিদা রেখার সমীকরণ বের করতে পারবো, অবশ্যই আমি যোগান রেখার সমীকরণ বের করতে পারবো। এবং আমি অলরেডি মার্কেট মডেলের মানে বাজার মডেলের কি করেছি ক্লাসগুলো দিয়েছি। অনেক সময় সিলেবাস দেখে তোমরা বুঝো না যে মার্কেট মডেল বা বাজার মডেল কোনটা। সিলেবাসে দেখবা যেটা যে স্থিতীয় ভারসাম্য আংশিক ভারসাম্য যেটা লেখা থাকে, ওটাই হচ্ছে মার্কেট মডেলের অঙ্ক, জাতীয় এর অঙ্ক। তা আমি অলরেডি মার্কেট মডেলের চাহিদা যোগান সংক্রান্ত সমস্ত অঙ্কগুলো আমি আলোচনা করে ফেলেছি। এটা আলাদা একটা অধ্যায়, সম্ভবত মার্কেট মডেল নাম দিয়েছি, প্লে লিস্টে আছে, তোমরা দেখে নেবে। এখন আমি এই অধ্যায় থেকে, জ্যামিতি অধ্যায় থেকে আমি চাহিদার সমীকরণ এবং যোগান সমীকরণ কি করব, আমি বের করব। চাহিদা সমীকরণ এবং
যোগান সমীকরণ আমি কি করব, বের করব। সেজন্য আমি একটা ডাক আমাকে কি করতে হবে, লিখতে হবে। আমি ডাক লিখতে হবে। তা আমি শুরু করছি। $3 দামে, কি বলেছি, $3 দামে চাহিদার পরিমাণ 4 একক, যোগানের পরিমাণ 4 একক। চাহিদার ও যোগানের পরিমাণ 4 একক। কত টাকা দামে? $3 দামে চাহিদা ও যোগানের পরিমাণ 4 একক। এর মানে চাহিদাও 4 একক, যোগানও 4 একক, $3 দামে। আর $4 দামে, $4 দামে চাহিদা হচ্ছে 2 একক এবং যোগানের পরিমাণ 7 একক। কয় টাকা দামে? $4 দামে। প্রশ্ন হচ্ছে 1 নাম্বার, চাহিদা ও যোগান সমীকরণ বের করো। আমাকে প্রশ্ন বলেছে চাহিদা ও যোগান সমীকরণ কি করতে হবে, বের করতে হবে। আর ইনফরমেশন হচ্ছে $3 দামে চাহিদা যোগানের পরিমাণ 4 একক, $4 দামে চাহিদা 2 একক এবং যোগানের পরিমাণ হচ্ছে 7 একক। আমাকে চাহিদা ও যোগান সমীকরণ কি করতে হবে, বের করতে হবে। আমরা জানি দুটো বিন্দু যদি স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে চাহিদা সমীকরণ বের করা যাবে, যোগান সমীকরণ বের করা যাবে। আমাদের প্রশ্নে যে ইনফরমেশন আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা সমাধান করব। প্রশ্ন আরো আছে, আমি একটা লিখেছি, একটা একটা করে আনসার দেব। আমি আনসার শুরু করছি। প্রথমেই বলবো, ধরি চাহিদা সমান কত, কিউডি এবং যোগান সমান কিউএস। মানে চাহিদাকে আমরা কিউডি প্রতীক দ্বারা প্রকাশ করেছি আর যোগানকে আমরা কিউএস, কোয়ান্টিটি অফ সাপ্লাই, কিউএস প্রতীক দ্বারা কি করেছি, প্রকাশ করেছি। এরপরে আমি লিখব প্রশ্নানুযায়ী, প্রশ্নানুযায়ী, ঠিক আছে। প্রশ্নানুযায়ী P1 QD1, এর মানে P1 QD1 হচ্ছে 3 তারপরে 4। একটু দেখো তো, $3 দামে চাহিদা ও যোগানের পরিমাণ 4 একক, মানে $3 দামে চাহিদা কত, 4 একক, যোগানো কত, 4 একক। কত টাকা দামে? $3 দামে। তাহলে দেখো তো P1 QD1, মানে প্রাথমিক দামটাকে P1 ধরেছি কত, $3। প্রশ্নে ইনফরমেশন আছে। প্রাথমিক চাহিদা QD1 কত আছে, 4 একক। এরপর একটা কমা দাও। এরপর লিখবো P2 QD2, মানে পরবর্তী দাম। দেখো তো কি লেখা আছে, $4 দামে চাহিদা 2 একক, $4 দামে। তাহলে এই $4কে কি দ্বারা প্রকাশ করেছি, P2 দ্বারা, আর চাহিদা 2 একককে প্রকাশ করেছি QD2 দ্বারা, 4, 2। আশা করি আমি বোঝাতে পেরেছি, কারণ এখানে প্রথম বিন্দুটাকে আমি P1 QD1 আর দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ককে আমি P2 QD2 দ্বারা প্রকাশ করেছি। এরপরে আসো
যে যোগানের ব্যাপারটা, হচ্ছে P1 QS1। P1 হচ্ছে প্রাথমিক দাম কত? 3 টাকা। 3 টাকা দামে যোগানের পরিমাণ 4 একক। তাহলে P1 QS1 কত? 3 4। এরপরে P2 QS2 4 টাকা দামে, মানে P2 কত? 4। যোগানের পরিমাণ কত? 7 একক। QS2 কত লিখব? 7 লিখব। ঠিক আছে? জি। তো এখানে কিন্তু দেখো 3 টাকা দামটা আমি চাহিদা এবং যোগানের সাথেও রেখেছি, 4 টাকা দামটাও চাহিদার সাথে রেখেছি, যোগানের সাথে রেখেছি। এমনও প্রশ্ন হতে পারে পরীক্ষার হলে যে 4 টাকা দামে চাহিদা 2 একক আর 5 টাকা দামে যোগান 7 একক, তখন P2 জায়গায় কত লিখবো? 5 লিখবো। P2 জায়গায় 5 লিখবো। সোজা কথা, আমাকে যে ইনফরমেশন দেওয়া থাকবে আমি সেটার ভিত্তিতে কি করব? কাজ করব। এখন চাহিদার সমীকরণ বের হবে এই দুইটা হতে, আর যোগান সমীকরণ বের হবে এই দুইটা হতে। তাহলে আমরা প্রথমে চাহিদার সমীকরণটা বের করি। আমি লিখব এখন চাহিদা সমীকরণ। একটু আমি তোমাদের সুবিধার জন্য একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যে এর আগে যে আমরা যোগান সরলরেখার সমীকরণ যে বের করেছিলাম, সূত্রটা কি ছিল? y মাইনাস y1 x মাইনাস x1 y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এটা ছিল আমাদের কি সূত্র। আমরা এর আগে যখন আমরা কি করেছিলাম, যে সরলরেখার সমীকরণ বের করেছিলাম, কয়টা বিন্দু? 2টা বিন্দু। সূত্র কি ছিল? 2টা বিন্দুগামী y মাইনাস y1 x মাইনাস x1 y2 মাইনাস y1 x2 মাইনাস x1। ইচ্ছা করলে y1 কে আগে লিখতে পারি, x1 কে আগে লিখতে পারি, কিন্তু আমি সবসময় পরবর্তী হতে প্রাথমিকটা কি করি? বিয়োগ দিই। এইটা কি ছিল? আমাদের সূত্র ছিল। ঠিক আছে? জি। তো এখন আমরা জানি যে এই ওয়াইটা হচ্ছে কোটিতে, আর এক্সটা কোথায় ধরা হয়? ভুজে। ওয়াইটা কোথায় ধরা হয়? কোটিতে। আর এক্সটা কোথায় ধরা হয়? ভুজে ধরা হয়। আমরা যখন চাহিদা রেখা যখন অঙ্কন করি, তখন কিন্তু আমাদের লম্ব অক্ষে দাম থাকে আর ভূমি অক্ষে চাহিদার পরিমাণ থাকে। আমাদের লম্ব অক্ষে কে থাকে? দাম থাকে। আর ভূমি অক্ষে কে থাকে? চাহিদার পরিমাণটা কি থাকে। ঠিক আছে? জি। লম্ব অক্ষে দাম থাকে, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ থাকে। কিন্তু এখন আমরা এই যেভাবে লিখেছি, এই লেখাতে তোমরা একটু চেয়ে দেখো, প্রথমে আমরা ভুজ লিখি, ভূমি লিখি, তাহলে P1টা কোথায় চলে গেল? ভূমিতে। আর চাহিদা কোথায় চলে গেল? লম্ব অক্ষে। চাহিদা চলে গেল কোথায়? লম্ব অক্ষে। আর P1টা কোথায় চলে গেল? P1টা চলে গেল ভূমি অক্ষে। আমাদের P1টা চলে গেল ভূমি অক্ষে, আর ওইটা চলে গেল কোথায়? লম্ব অক্ষে। এখন আমরা যদি আবার চিত্রের সাথে যদি মিল রাখতে চাই, অর্থাৎ আমাদের খুব ভালো করে খেয়াল করো, আমরা লম্ব অক্ষে P আর ভূমি অক্ষে চাহিদা ধরে আমরা চাহিদা সমীকরণ বার করি। যোগান সমীকরণে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে যোগান ধরে আমরা যোগান সমীকরণ কি করি? বার করি। ঠিক আছে? তাহলে Pটাকে যদি আমি লম্ব অক্ষে লিখতে চাই, তাহলে এই Pটা এখানে চলে আসবে, আর Q2টা কোন দিকে চলে আসবে? বাম দিকে চলে আসবে। P1টা ডান দিকে চলে যেতে হবে। তাহলে এখন এক কাজ করো, যে আমরা যদি চিত্রের সাথে যদি মিল রেখে যদি করতে চাই, তাহলে আমার এই যে Pটা চলে যাবে কোথায়? ডানে, আর Q2টা বামে। কারণ আমরা জানি স্থানাঙ্কতে ভূমিটা কই থাকে? বামে। আর লম্বটা কোথায় থাকে? লম্বটা থাকে ডানে। যেহেতু আমার চাহিদা এবং যোগান সমীকরণে Pটা লম্বে,
অতএব আমি পিটাকে ডান দিকে নিতে হবে, কিউডিটাকে বাম দিকে নিয়ে আসতে হবে। আমাদের গাণিতিক অর্থনীতির বিখ্যাত বই আলফ্রাসো চিয়াং এর বইতে কিন্তু আমরা যখন চাহিদা রেখার সমীকরণ যেটা অঙ্কন করা হয়েছে, সেখানে কিন্তু ভূমি-অক্ষে দাম আর লম্ব-অক্ষে চাহিদা ধরা হয়েছে। কোনটাতে? আলফ্রাসো চিয়াং এর বইতে। এটা সবচেয়ে নামকরা বই গাণিতিক অর্থনীতির। সেটাতে কিন্তু ভূমি-অক্ষের দাম আর লম্ব-অক্ষে কি ধরা হয়েছে? চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ ধরা হয়েছে। কারণ দামটা হচ্ছে স্বাধীন চলক, আর স্বাধীন চলকটা গণিতে ভূমি-অক্ষে ধরা হয়। স্বাধীন চলকটা গণিতে ভূমি-অক্ষে ধরা হয়, লম্ব-অক্ষে অধীন চলকটা ধরা হয়। এবং আলফ্রাসো চিয়াং এর বইতে গণিতের নিয়মে ধরা হয়েছে। তবে ম্যাক্সিমাম অর্থনীতিবিদরা, দেশীয় অর্থনীতিবিদ অথবা বিদেশি অর্থনীতিবিদ, ম্যাক্সিমাম সবাই কিন্তু লম্ব-অক্ষে দাম ধরেছেন, ভূমি-অক্ষে চাহিদা ধরেছেন। এখন আমি যদি এই প্যাটার্নে যদি চাহিদার সমীকরণটা যদি বের করি, তাহলে এই চাহিদার সমীকরণটা বের হবে আলফ্রাসো চিয়াং এর যে বই আছে সেই প্যাটার্নে বের হবে। ঠিক আছে? কিন্তু আমি প্রচলিত চিত্রের মতো চাহিদার সমীকরণটা বের করতে চাচ্ছি। কার মতো? প্রচলিত চিত্রের মতো, যেটা সবাই বের করে। তখন কিন্তু আমার পিটা কোথায় যেতে হবে? যেহেতু লম্ব-অক্ষে ডানে যেতে হবে, কিউডিটা বামে আসতে হবে। ঠিক আছে? তা আমি এটা করে দিচ্ছি। দেখো, QD1 তারপর কত? P1। তাহলে কি হবে? এটা ঘুরে যাবে 4 3। ঠিক এইভাবে এটা কি হবে? QD2 P2, এটাও ঘুরে যাবে। ঠিক আছে? 2 4। এটা কি হবে? QS1 P1, এটা হবে 4 3। এটা কি হবে? QS2 P2, তাহলে এটা হবে 7 4 7 4। অর্থাৎ প্রথমে আমি QD1 লিখেছি, চাহিদা কত? 4 একক আগে, P1 কত? 3 একক। QD2 চাহিদা কত? QD2 দাঁড়াও, হ্যাঁ, QD2 চাহিদা কত? 2 একক। ঠিক আছে? আর P2 দাম কত? 4 টাকা। এরপরে দেখো QS1 P1 কত? 3 টাকা। QS1 কত? 4। তাহলে প্রথমে 4, এরপরে 3, 4 3। QS2 P2 দেখো তো 4 টাকা দামে, যোগান কত? 7। আগে QS2 7, তারপর P2 কত? 4। অর্থাৎ P2 কোথায় ছিল? আমরা লম্বকে ধরেছি, এই জন্য আমাদের যে স্থানাঙ্কের সময় লম্বটা ডান দিকে, ভূমিটা বাম দিকে। তাহলে আমি দেখো প্রথমে কিন্তু আমি সাজিয়েছি কার মতো? আলফ্রাসো চিয়াং যেভাবে করেছেন সেভাবে। ভূমি-অক্ষে x ছিল, লম্বকে x ছিল, ভূমি-অক্ষে ভূমি-অক্ষে কি ছিল? P ছিল, এই জন্য P বামে, আর QD ছিল, মানে x মানে কি? QD, চাহিদাটা ডানে ছিল। কিন্তু আমি এখন প্রচলিত যেভাবে আমরা চাহিদা রেখা অঙ্কন করি, এবং দেশি বিদেশি আমার এটা অর্থনীতির ক্ষেত্রে একটা নিয়ম হয়ে গিয়েছে যে স্বাধীন চলক দামটা ভূমি-অক্ষে না রেখে আমরা লম্ব-অক্ষে রাখি। এই জন্য আমি কি করেছি, যে আমি এই পিটাকে কি করেছি? আমি ডান দিকে রেখেছি। ক্লিয়ার? জি। আর ব্যক্তিগতভাবে কেউ যদি পিটাকে যদি বাম দিকে আর QDকে যদি ডান দিকে রেখে যদি করে, তাহলে চিত্রটা হবে আলফ্রাসো চিয়াং এর মতো। এবং সেক্ষেত্রে আমি যদি ওই ধরনের চিত্র পাই, সমীকরণ পাই, আমি অবশ্যই মার্ক দেব, কারণ এটা ভুল না। অবশ্যই আমি কি করব? এটা মার্ক দেব। মার্ক কাটার কোনো সুযোগ নাই। দুইটাই কি? কারেক্ট। দুইটাই কারেক্ট। জি, আমি একটু ইচ্ছে করে এখানে কি করলাম? বিশ্লেষণ করলাম। দেখা যাবে যে এক একজনের চাহিদার সমীকরণের ভিতরে কি হয়ে যেতে পারে? পার্থক্য হয়ে যেতে পারে, জাস্ট স্থানাঙ্কের এদিক সেদিকের কারণে। শেপেরও পার্থক্য হয়ে যেতে পারে। আমি বলছি দুইটাই কি? কারেক্ট। এখন চাহিদার সমীকরণ আমি তৈরি করছি। তাহলে প্রথমে আমি কি লিখব?
প্রথমে তো চাহিদার সমীকরণ বার করব, ঠিক আছে? জি, তাহলে প্রথমে হবে আমাদের লম্ব, পি মাইনাস পি ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান লিখেছি না? হ্যাঁ, তা আমি তো লম্ব অক্ষে পি ধরেছি আর ভূমি অক্ষে চাহিদা ধরেছি। তাহলে আগে তো লম্ব অক্ষে ওয়াই ছিল আর ভূমি অক্ষে এক্স ছিল। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এখন কি হবে? পি মাইনাস পি ওয়ান, ঠিক আছে? সূত্র লিখতে কিন্তু অনেকের অসুবিধা হবে, একটু বুঝে নাও। এটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান লিখেছি, মানে লম্ব অক্ষের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। আবার লম্ব অক্ষে পি আছে না, আমি তো লম্ব অক্ষে পি ধরেছি, তাহলে পি মাইনাস পি ওয়ান। এরপর এক্স মাইনাস এক্স ওয়ান, মানে ভূমি অক্ষের এক্স, এক্স এর জায়গায় কে আছে? কিউডি। তাহলে কিউডি মাইনাস এক্স ওয়ান মানে কি? কিউডি ওয়ান সমান। এরপর কি লিখতে হবে? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এগুলো তো লম্বকের চলক না, আমার লম্বকে পি আছে, তাহলে পি টু মাইনাস পি ওয়ান। এরপরে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু হচ্ছে আমার ভূমি অক্ষের চলক, ভূমি অক্ষে কিউডি আছে, তাহলে আমি কি লিখবো? কিউডি টু মাইনাস কিউডি ওয়ান। তাহলে বেশ সতর্কভাবে আমাকে কি করতে হচ্ছে? কাজ করতে হচ্ছে, ঠিক কিনা? বেশ সতর্কভাবে আমাকে কি করতে হচ্ছে? কাজ করতে হচ্ছে। মানটা খুব সতর্কভাবে কি করতে হচ্ছে? বসাতে হচ্ছে। তা এখন আমি দেখি পি মাইনাস পি ওয়ান, পি মাইনাস পি ওয়ান, পি ওয়ানটা কত? 3, তাহলে পি মাইনাস 3। কিউডি মাইনাস কিউ ওয়ান, কিউডি মাইনাস কিউডি ওয়ান, কিউডি ওয়ানটা কত? 4। পি টু মাইনাস পি ওয়ান, পি টু মাইনাস পি ওয়ান, পি টুটা কত? 4, সরি হ্যাঁ, পি টুটা 4 আর পি ওয়ানটা হচ্ছে 3, তাহলে 4 মাইনাস 3। ক্লিয়ার? এরপরে হচ্ছে কিউডি টু মাইনাস কিউডি ওয়ান, কিউডি টু হচ্ছে 2 আর কিউডি ওয়ান হচ্ছে 4, তাহলে আমি কি লিখবো? 2 মাইনাস 4। তাহলে আমরা একটু কাজ করে দেখি এখানে কত হয়েছে। পি মাইনাস 3 আর কিউডি মাইনাস 4, 4 থেকে 3 গেলে 1, 2 থেকে 4 গেলে মাইনাস 2, ঠিক আছে? এটা গুণ দিলে কত হচ্ছে? কিউডি মাইনাস 4, 1 আর কিউডি মাইনাস 4 গুণ দিলে, আর পি আর মাইনাস 2 গুণ দিলে মাইনাস টুয়াইস পি, পি আর মাইনাস 2 গুণ দিলে মাইনাস টুয়াইস পি, মাইনাস 3 আর মাইনাস 2 গুণ দিলে প্লাস 6, और কিউডি ইকুয়াল টু মাইনাস 4 ডানে চলে গেল, তাহলে কি হয়ে যায়? প্লাস 4। আছে কত? প্লাস 6 মাইনাস টুয়াইস পি, মাইনাস 4 ডানে গেলে কত হচ্ছে? প্লাস 4, ওকে, আর প্লাস 6 আর মাইনাস টুয়াইস পি, সুতরাং কিউডি ইকুয়াল টু কত? 10 মাইনাস টুয়াইস পি। এইটাই হচ্ছে আমার চাহিদার সমীকরণ, এইটাই হচ্ছে আমার চাহিদা কি সমীকরণ। একটু দেখে নেই আমি চাহিদার সমীকরণ সঠিকভাবে ভুল বের করেছি না ভুল করেছি, একটু দেখে নেই। দেখো, 3 টাকা দামে চাহিদার পরিমাণ 4 একক। 3 বসাও, 3 দুগুণা 6, 10 হতে 6 গেলে কত? 4। চাহিদা কত বেরিয়েছে? 4 একক। আরো দেখবো? দেখতে পারো। 4 টাকা দামে চাহিদা 2 একক। কত বলেছে? 4 টাকা দামে চাহিদা 2 একক। দেখি তো, 4 বসাও, 4 দুগুণা 8, 10 থেকে 8 গেলে চাহিদা কত? 2। মিলে গেছে, মানে আমার অঙ্ক হয়েছে, আমি কনফার্ম, ঠিক আছে? তাহলে আমি এখানে একটু কাজ করি, কিউডি ইকুয়াল টু কত লিখে ফেলি? 10 মাইনাস টুয়াইস পি। এখন আমি যোগান সমীকরণ বের করব। এখন কোনটা বের করব? যোগান সমীকরণটা বের করব। যোগান সমীকরণটা, আসো আবার চোখ বুলাও, ভালো করে চোখ বুলাও। আমরা যে যোগান রেখা অঙ্কন করি সেটা লম্ব অক্ষে দাম থাকে, ভূমি অক্ষে যোগানের পরিমাণ থাকে। এখন দুইটি বিন্দুগামী রেখার সমীকরণ এইটা।
উপরে কে ওয়াই, ওয়াইটা লম্বকের চলক, ওয়াই এর পরিবর্তে কে আছে পি আছে, তাহলে পি মাইনাস ওয়াই ওয়ান এর জায়গায় পি ওয়ান হয়েছে। নিচে এক্স মাইনাস এক্স ওয়ান, হ্যাঁ আমার এক্স এর জায়গায় কে আছে কিউএস, তাহলে কিউএস মাইনাস কিউএস ওয়ান, তাহলে এখানে কি হবে কিউএস মাইনাস কিউএস ওয়ান। এরপরে দেখো তো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আমার যে ওয়াই এর জায়গায় তো পি আছে মানে পি টু মাইনাস পি ওয়ান, এই যে পি টু মাইনাস পি ওয়ান। এরপর হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স এর জায়গায় কে আছে কিউএস আছে মানে কিউএস টু মাইনাস কিউএস ওয়ান, কিউএস টু মাইনাস কিউএস টু মাইনাস কিউএস ওয়ান। এইটা হয়ে যাবে আমার যোগান রেখার কি সমীকরণ। কি হয়ে যাবে আমার যোগান রেখার কি সমীকরণ। তাহলে এখানে এই মানগুলো বসাতে গেলে কি বসাতে গেলে, এই যে সূত্র লিখতে গেলে আমরা তো এই সূত্র অভ্যস্ত হয়ে গেছে ঠিক না, যে লম্বককে ওয়াই আর ভূমিককে কি বলে এক্স, তা আমরা অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু আবার দাম আর চাহিদা থাকলে একটু মনে রাখতে হবে যে ওয়াই এর জায়গায় পি আর এক্স এর জায়গায় যোগান হলে কিউএস, চাহিদা হলে কিউ টু, অর্থাৎ যেখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান সেখানে কিউএস টু মাইনাস কিউএস ওয়ান, যেখানে এক্স মাইনাস এক্স ওয়ান সেখানে কিউএস মাইনাস কিউএস ওয়ান। এখন মানগুলো সাবধানে বসাই, পি মাইনাস পি ওয়ান, পি মাইনাস, সাবধান যোগান সমীকরণ দিকে তাকাতে হবে, ভুলে এদিকে তাকালে হবে না। এটা হচ্ছে চাহিদা সমীকরণ সংক্রান্ত, এটা হচ্ছে যোগান সমীকরণ সংক্রান্ত। পি মাইনাস পি ওয়ানটা, পি ওয়ানটা কত স্যার, পি ওয়ানটা হচ্ছে 3, আর কিউএস মাইনাস কিউএস ওয়ান, কিউএস মাইনাস কিউএস ওয়ানটা হচ্ছে 4 সমান। এরপরে হচ্ছে কোনটা পি টু মাইনাস পি ওয়ান, পি টু হচ্ছে কত 4 আর পি ওয়ানটা হচ্ছে 3, 4 মাইনাস 3। এরপর হচ্ছে কিউএস টু মাইনাস কিউএস ওয়ান, কিউএস টু হচ্ছে কত 7, কিউএস ওয়ান হচ্ছে 4, 7 মাইনাস 4। এরপরে কত লিখবো পি মাইনাস 3 আর কিউএস মাইনাস 4। তারপর দেখো তো 4 থেকে 3 গেলে 1, 7 থেকে 4 গেলে 3, 1 3। এইটা এটা আর গুণন করে লিখে ফেলি, কিউএস মাইনাস 4 সমান থ্রাইস পি মাইনাস 3 প্লাস 3 হচ্ছে মাইনাস 9। একটা জিনিস লক্ষ্য করো, আমি তো এইটাকে গুণ করে বাম দিকে, এইটাকে গুণ করে ডান দিকে লিখতে পারতাম, এটা গুণ করে ডান দিকে লিখতে পারতাম, আমি লিখি নাই কারণ আমি জানি যোগানটা কিউএসটা সমান চিহ্নের বামে থাকে। এই জন্য আগে থেকে কি করেছি 1 আর কিউএস মাইনাস 4 গুণ করে বাম দিকে লিখেছি। 1 আর কিউএস মাইনাস 4 আর 1 গুণ দিলে মাইনাস 4, 3 আর পি গুণ দিলে থ্রাইস পি মাইনাস 3, 3 গুণ দিলে মাইনাস 9। এখন এক কাজ করি, কিউএস ইকুয়াল টু এই মাইনাস 4টা ডান দিকে চলে গেলে প্লাস 4 আর আছে কত মাইনাস 9, ঠিক আছে। মাইনাস 4 ডানে গেলে কি হয়েছে প্লাস 4, আছে মাইনাস 9 আর কি আছে প্লাস থ্রাইস পি। সুতরাং কোয়ান্টিটি অফ সাপ্লাই 4 মাইনাস 9 হচ্ছে মাইনাস 5 প্লাস কত থ্রাইস পি। এটাই হচ্ছে আমার নির্ণয় যোগান সমীকরণ, এটাই হচ্ছে আমার যোগান সমীকরণ। আনসারটা কি ঠিক হলো একটু চেক করে নিই। দাম 3 টাকা, দামে যোগানের পরিমাণ 4 একক। 3 টাকা বসাও, 3 আর দাম 3 টাকা বসালে 3 আর 3 কত 9, 9 থেকে 5 মাইনাস হয়ে গেলে কত 4, কিউএস এর মানটা 4 বেরিয়ে গেছে, আর দেখার দরকার নাই। এরপরে যদি কারো সন্দেহ থাকে তাহলে আবার দেখো, 4 টাকা দামে যোগানের পরিমাণ 7 একক, 4 টাকা দামে, তাহলে পির জায়গায় 4 বসাও, 3 4 12, 12 থেকে 5 বিয়োগ যাবে 7, কিউএস এর মান কত বেরিয়েছে 7 বেরিয়েছে। অতএব আমি যোগান সমীকরণ যেটা বের করেছি সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। যোগান সমীকরণ কিউএস ইকুয়াল টু -5 প্লাস কত থ্রাইস পি, ঠিক আছে, -5 প্লাস থ্রাইস পি। তাহলে চাহিদার সমীকরণ যোগান সমীকরণ বের করতে বলেছে, আমি বের করে ফেলেছি, ঠিক আছে।
এটা বের করতে বলেছে, আমি বের করলাম। এখন আমাকে ধরো প্রশ্ন করলো, চাহিদা রেখার ঢাল বার করো, চাহিদা রেখার ঢাল বার করো। যোগান রেখাও বলতে পারে, একটা করলে আরেকটা হয়ে যাবে। কি বলেছে? চাহিদা রেখার ঢাল কি করো, বের করো। আমাকে বলেছে চাহিদা রেখার ঢাল বের করো, ভালো কথা। তো আমি চাহিদা রেখার ঢাল বার করার জন্য কি লিখবো? প্রথমে চাহিদা সমীকরণ কিউ ডি ইকুয়াল টু কত লিখবো? tan মাইনাস 2p। ঠিক আছে, আমি একটা জিনিস তোমাদেরকে বলি, মনে রাখবে, সারা জীবন মনে রাখার চেষ্টা করবে। SLOP স্লোপ হচ্ছে ডি লম্বকের চলক বাই ডি ভূমি অক্ষের চলক। কোন রেখার স্লোপটা হচ্ছে বীজগাণিতিক ক্যালকুলাস পদ্ধতিতে লম্বকের চলক ডি লম্বকের চলক বাই ডি ভূমি অক্ষের চলক। এই ডি হচ্ছে ডিফারেন্সিয়েশন, অন্তর্কলনের ডি। ডি লম্বকের চলক বাই ডি ভূমি অক্ষের চলক। এটা হচ্ছে কার? এটা হচ্ছে কোন রেখার কি? স্লোপ। তাহলে আমরা যখন চাহিদা রেখা অঙ্কন করি তখন লম্বকে দাম থাকে, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ থাকে। তাহলে চাহিদা রেখার স্লোপটা কি হবে বলো? ডি লম্বকের চলক মানে কি? পি। লম্বকের চলকটা পি, আর ডি ভূমি অক্ষের চলক মানে কি? কিউডি। তাহলে স্লোপটা হচ্ছে ডি লম্বকের চলক, ডি লম্বকের চলক মানে কি? ডিপি, আর ডি ভূমি অক্ষের চলক মানে কি? ডি কিউডি। ঠিক আছে, ডি কিউডি। তাহলে এখন আসো আমরা স্লোপটা বের করি। আমরা কিউডি কে কি করছি? এই পির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। আমরা জানি অন্তর্কলন স্বাধীন চলকের সাপেক্ষে করতে হবে, আমরা পির সাপেক্ষে অন্তর্কলন করলাম। পির সাপেক্ষে অন্তর্কলন করলে এই কনস্ট্যান্টের অন্তর্কলন 0, -2 হচ্ছে সহগ, যা আছে তাই। আর পি কে পির সাপেক্ষে করলে রেজাল্ট 1। তো 1 আর -2 গুণ দিলে কত? -2 হয়। অন্তর্কলন -2। সুতরাং আমাদেরকে কি করতে হবে? অন্তর্কলনের অঙ্কগুলো শিখতে হবে। আমি অন্তর্কলনের অলরেডি 8টি ক্লাস দিয়ে দিয়েছি, আরও কিছু ক্লাস আমি ধারাবাহিকভাবে কি করব? দেব তোমাদেরকে। ফার্স্ট ইয়ারের কোর্স যদি আমাদেরকে আগাতে হয় তাহলে অন্তর্কলনে আমাদেরকে এক্সপার্ট হতে হবে। তোমরা অন্তর্কলন করতে হবে, সব জায়গাতেই অন্তর্কলন কাজে লাগবে। এই যে এখানে অন্তর্কলন কাজে লেগেছে। তাহলে স্লোপ হচ্ছে ডি লম্বকের চলক বাই ডি ভূমি অক্ষের চলক। তার চাহিদা রেখার স্লোপ হচ্ছে ডিপি বাই ডি কিউডি। তাহলে আমি পির সাপেক্ষে অন্তর্কলন করলাম। অত্যন্ত দুর্ভাগ্যজনক, অনেকে এটাকে চাহিদা রেখার স্লোপ বলে দেন, অনেক বইতে আছে। এটাকে চাহিদা রেখার স্লোপ কি করেন বলে দেন। আসলে এইটা চাহিদা রেখার স্লোপ ওনারা যেটা মনে করেছেন যে এই যে স্বাধীন চলকের সাপেক্ষে অন্তর্কলন করলেই চাহিদা রেখার স্লোপ কি হয়ে যায়, বেরিয়ে যায়, এইটাই মনে করেছেন। আসলে এটা ঠিক না। বা অনেকেরই ব্যাকগ্রাউন্ড, ওই সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে এই ভুলটা কি করেন, ওনারা করেন। স্লোপটা হচ্ছে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে গেলে tan থিটা, লম্বার ভূমির অনুপাত। ঠিক আছে, অতএব স্লোপ হতে অবশ্যই উপরে লম্বকের চলক থাকতে হবে, নিচে ভূমি অক্ষের চলক থাকতে হবে। তা আমার এখানে পিটা হচ্ছে কি? লম্বকের চলক। এটা কোথায় আছে? নিচে। আর কিউডিটা হচ্ছে ভূমি অক্ষের চলক। এটা কোথায় চলে আসছে? উপরে। নিয়ম হচ্ছে লম্বকের চলকটা উপরে, ভূমি অক্ষের চলকটা কি থাকতে হবে? নিচে থাকতে হবে। সেই জন্য আমাকে কি করতে হবে? এটা উল্টাই দিতে হবে। সুতরাং স্লোপ SLOP স্লোপ সমান ডিপি বাই ডিকিউডি। ডিপিটাকে উপরের উপর, ডিকিউডিকে নিচে নিয়ে আসবা, -12। কেন? এই যে -2 আছে না, -2 সমান মাইনাস কত? 2/1 না? 2 নিচে একটা 1 আছে না? তো এইটাকে যখন এই ডিপিটা উপরে যাবে, ডিকিউডের নিচে চলে যাবে, তখন এই 1টা কোথায় যাবে? উপরে, আর 2টা কোথায় যাবে? নিচে। আবারও বলছি, ডিপিটা কোথায় চলে গেছে? উপরে, আর ডিকিউডিটা কোথায় চলে আসছে? নিচে। তো এইটাও তো কি হয়ে যাবে? উল্টে যাবে। এই 2 নিচে 1 আছে, 1 চলে যাবে উপরে, আর 2 কোথায় যাবে? নিচে, আর মাইনাস তো আমার আছে।
তাহলে চাহিদা রেখার স্লোপ এখানে একটা জিনিস লিখতে হবে, লিখে দিলে ভালো। এক্ষেত্রে লম্বক্ষে দাম ও ভূমিক্ষে চাহিদা ধরা হয়েছে। এক্ষেত্রে লম্বকের দাম ও ভূমিক্ষের চাহিদা ধরা হয়েছে। এই জন্য আমি পিটাকে উপরে কিউডিটাকে নিচে নিয়ে এসেছি। দয়া করে মনে রাখবে, ক্যালকুলাস পদ্ধতিতে স্লোপ হচ্ছে ডি লম্বকের চলক বাই ডি ভূমিক্ষের চলক। তাহলে আমার যেহেতু পিটা লম্বককে ধরি, এই জন্য স্লোপ হচ্ছে ডিপি বাই ডি কিউডি। ক্লিয়ার? জি। এখানে কিন্তু আমি পির সাপেক্ষে অন্তর্কলন করেছি, আর পিটা যেহেতু লম্বকের চলক কিন্তু সে উপরে থাকার কথা, সে থেকে গেছে নিচে, ভূমিক্ষের চলকটা নিচে থাকার কথা, সে থেকে গেছে উপরে, এই জন্য উল্টায় ফেললাম। আরেকটা কথা বলে রাখি, আলফ্রাসো চিয়াংয়ের যে বই, সেই বইয়ের নিয়মে কিন্তু এইটা হচ্ছে স্লোপ। আলফ্রাসো চিয়াংয়ের বইয়ের নিয়মে। কেন? কারণ আলফ্রাসো চিয়াংয়ের যে বই, সেখানে তিনি যে চিত্র এঁকেছেন, লম্বককে চাহিদা আর ভূমিক্ষে দাম ধরেছেন। তাহলে তো ঠিক আছে, ডি কিউ ডি বাই ডিপি, ডি কিউ ডি বাই ডিপি হচ্ছে চাহিদা রেখার স্লোপ, এটা ঠিক আছে। কিন্তু ওই যে আমি বলেছি, সমস্ত বিদেশি অর্থনীতি, বাইরের অর্থনীতিবিদরা যে সবাই একমত হয়েছেন, আমরা চাহিদা রেখা অঙ্কন করার সময় আমরা দামটাকে লম্বককে ধরি, চাহিদাটাকে কি ধরি, ভূমিক্ষে ধরি, এবং সেই ওই ঐক্যমতের ভিত্তিতে ম্যাক্সিমাম বইতে চাহিদা রেখাতে এবং যোগান রেখাতে, সাথে যোগান রেখাতে দামটা লম্বককে থাকে, চাহিদার ভূমিক্ষে থাকে, স্লোপ হচ্ছে এই ডিপি বাই ডিকিউডি। এবং এটা উল্লেখ করে দিলে ভালো হবে। ঠিক আছে? এখন মনে করো আমাকে প্রশ্ন করেছে যোগান রেখার স্লোপ বের করো। কার? যোগান। ওই একই কাহিনী, আমরা যোগান রেখা অঙ্কন করার সময় ভূমিক্ষে কি থাকে, যোগানের পরিমাণ থাকে, অথবা যোগান রেখার স্লোপ হবে ডিপি বাই ডিকিউএস। তো যোগান রেখার স্লোপ দিতে হলে আগে যোগান রেখার সমীকরণ আঁকতে হবে। কত? কিউএস ইকুয়াল টু কত? -5 প্লাস কত? থ্রাইস পি। ঠিক আছে? জি। এইটা দিয়ে তারপর এখন আমরা এক কাজ করি, আমরা ওই যে ক্যালকুলাস ডিফারেন্সিয়েশন করতে হবে, পির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, ডিকিউএস বাই ডিপি। পির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কনস্ট্যান্ট 0, থ্রিটা হচ্ছে কি সহগ যা আছে তাই, অন্তর্কলনে সহগ যা আছে তাই লিখতে হয়, আর পি কে পির সাপেক্ষে করলে 1 × 1 লেখার কোনো প্রয়োজন নাই। তারপর লিখবো সুতরাং স্লোপ। সুতরাং কি লিখবো? স্লোপ। কারণ ডি লম্বকের চলক, পিটা কোথায় চলে যাবে? উপরে, আর ডিকিউএসটা কোথায় চলে যাবে? নিচে। তখন 3 নিচে 1টা উপরে যাবে, 3 নিচে যাবে। এক হাতে লম্বকের দাম এবং ভূমিক্ষে যোগান ধরা হয়েছে, যোগান ধরা হয়েছে। তাহলে যে কোনো আমাদের সমস্ত সন্দেহগুলো দূরীভূত হয়ে যাবে। আমরা কোন যে এই পদ্ধতিতে যে আমরা স্লোপ বের করেছি, তাহলে আমরা চাহিদা রেখার সমীকরণ বের করেছি, যোগান রেখার সমীকরণ বের করেছি, চাহিদা রেখার স্লোপ, যোগান রেখার স্লোপ বের করেছি। আমাকে যদি বলে 5 টাকা দামে চাহিদা কত, এখানে 5 বসিয়ে দিলে 5 টাকা দামে চাহিদা পাবো। আমাকে যদি বলে 6 টাকা দামে যোগান কত, এখানে 6 বসিয়ে দিলে 6 টাকা দামে যোগান পাবো। আমাকে যদি বলে 0 দামে যোগান কত, 0 বসিয়ে দেবো। 0 দামে চাহিদা কত, পেয়ে জায়গায় 0 বসিয়ে দেবো। আমাকে যদি বলে ভারসাম্য দাম এবং পরিমাণ বের করো, আমি কিউডি ইকুয়াল টু কিউএস করবো। এটাই মার্কেট মডেলে আলোচনা করেছি। তাহলে আমি জ্যামিতির কয়টা ক্লাস করেছি? 60টি ক্লাস করেছি, এবং এই 60টি ক্লাসের মাধ্যমে আমি অনেক কিছু আলোচনা করেছি। জ্যামিতির ক্লাস আপাতত এই অধ্যায়টা এখানে শেষ করলাম। আমি নেক্সট নতুন অধ্যায়ে যাব। তোমরা ভালো করে লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।